আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করছি সবাই ভালো আছেন। যারা 40তম বিসিএস এর ভাইবা দিচ্ছেন সবাইকে আবারও স্বাগতম। যাদের ভাইবা হয়ে গেছে আশা করছি আপনাদের যাদের ভাইবা হয়ে গেছে খুব ভালো হয়েছে, ভালো স্কোর করবেন আপনারা। আর যাদের সামনে ভাইবা আছে, আজকে আমাদের যে টপিকটা দেওয়া হয়েছে গ্লোবাল পার্সপেক্টিভ, তার মানে আসলে পুরা বিশ্বের যে কোনো বিষয়ে আমরা আলাপ করতে পারি আজকে। আমি যেটা প্রিফার করছি যে এ পর্যন্ত তো বেশ কিছুদিন ধরে ভাইবা হলো, আপনারা ভাইবা কিভাবে হচ্ছে, কিভাবে প্রশ্ন করা হচ্ছে, কোন ধরনের প্রশ্নগুলোর কিভাবে জবাব দেওয়া যায়, এগুলা নিশ্চয়ই আপনারা জোগাড় করছেন বা আপনারা এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন। আমি আজকের বিষয়টাকে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যেতে চাই। প্রথমে আমি চাচ্ছি যে আপনাদের প্রশ্নোত্তর গুলো যতদূর থাকে আপনারা সবাই প্রশ্ন করেন। আজকে আমি জবাব দিতে চেষ্টা করি ইনশাআল্লাহ যতদূর পারা যায়। আপনারা সবাই ইনশাআল্লাহ প্রশ্ন করতে থাকেন, আমি চেষ্টা করি যদি আমার সামর্থ্যে কুলায় বা আমার জ্ঞানে থাকে আমি প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ। ও বা যে কোনো ক্যাডারি হতে পারে, সেটা একদম ফরেন সার্ভিসই হতে হবে সেটা নট নেসেসারিলি, যে কোনো ক্যাডারের উপরে প্রশ্ন করতে পারেন। যাদের প্রথম পছন্দ প্রশাসন, পুলিশ, কাস্টমস, অডিট, পোস্টাল, যে কোনোটা যাদের পছন্দ আছে এই সংক্রান্ত যে ভাইবা যেভাবে হচ্ছে সেগুলোকে আপনারা যদি প্রশ্ন করেন আমি ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। প্রশ্নোত্তর যখন শেষ হয়ে যাবে তারপরে হয়তো আমরা দু একটা বিষয়ে আলাপ করব, কারণ খুব বেশি আলাপের গ্লোবাল পার্সপেক্টিভে সারাদিন আলাপ করলেও শেষ হবে না, বাট এটা একটু ইন্টারঅ্যাক্টিভ হওয়া উচিত। কারণ আমরা বেশি সাউথ এশিয়া, ফরেন অ্যাফেয়ার্স, বিভিন্ন গ্লোসারি কিভাবে কি কি প্রশ্ন করা হয় ফরেন সার্ভিস দিলে বা অডমিন দিলে, কিছু কিছু জিনিস আমরা আলাপ করার চেষ্টা করেছি এর মধ্যে বিভিন্ন সেশনে। সো আজকে ওভারঅল ইনশাআল্লাহ আমরা একটু এদিকে এগোই, যে প্রশ্নোত্তর পর্বের ভিতরে চলে আসি। ফারহানা বেগম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ফারহানা। নিনজামণি, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আমি আলহামদুলিল্লাহ ভালো। নিনজামণি আমার আসল নাম। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। গতকালে যখন আমরা ক্লাসে আলাপ করি তখন আমার মনে হয়েছিল যে নিনজা বিষয়টা তো আসলে একটা কার্টুনের ক্যারেক্টার হিসেবেই আমরা জানতাম। তো সেটা যদি আপনার আসল নাম হয় আমি সেজন্য দুঃখিত। কালকে আমি আপনাকে বলেছি, হতেই পারে, এটা মাশাআল্লাহ সুন্দর নাম। সো আমি দুঃখিত সেজন্য। নিনজা, আপনি আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। মোহাম্মদ UH রাজু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রুকসানা সানা, যারা সালাম দিয়েছেন, নাদিয়া আফজা মোনা, ওয়ালাইকুম সালাম। সরি স্যার, তবে আপনাকে দেখলে খুব রাগি রাগি মনে হয়। রুকসানা, আসলে আমার চেহারাটাই হয়তো এরকম খুব অপ্রিয় বা অপছন্দনীয়, দেখলে রাগি রাগি হতেই পারে। আমি ইচ্ছেকৃত এরকম করি না, রাগি কিনা আমি জানি না, রাগ তো মানুষের সবার ভিতরেই আছে, সুতরাং সেটা থাকলে থাকতে পারে, আমি দুঃখিত সেজন্য। যদি এটার জন্য আপনারা কখনো কষ্ট পেয়ে থাকেন আমার রাগি রাগি ভাব দেখে, সেজন্য আমি দুঃখিত ভাই। বাট আমি মন থেকে এরকম রাখতে চেষ্টা করি না। রাজু, ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া, ওয়ালাইকুম সালাম। রুকসানা তো বললাম। ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। কোন ধরনের সিভিল কেস থাকলে কেউ ক্যাডার হিসাবে জয়েন করতে পারবে? আই মিন পলিটিক্যাল কেস। খুব একটা সেন্সিটিভ প্রশ্ন। আপনি যা প্রশ্ন করতে চেয়েছেন বোধহয় আমি বুঝেছি। আমি শুধু এটা বলতে পারি, পলিটিক্যাল কেস বলে তো কোনো কেস অফিসিয়ালি হয় না। যদি রাজনৈতিক কারণে কেস হয় সেটাও কোনো না কোনো ক্রিমিনাল অফেন্স হিসাবেই কেসটা দায়ের করা হয়ে থাকে। সুতরাং কোনো মামলা যদি কারো নামে থাকে স্বাভাবিকভাবে এটা তো একটু দেখার বিষয় হয়েই দাঁড়ায়। বিভিন্ন ইন্টেলিজেন্স গ্রুপ থেকে পুলিশ, NSI, DGFI বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন অনেক দিক থেকেই ইনভেস্টিগেশনটা হয়ে থাকে। সেই বিষয়টা তো হতেই পারে। সুতরাং এটা একটা বাধা সৃষ্টি হতেই পারে ভাই, আমি দুঃখিত। এম আব্দুল মুবিন, ওয়ালাইকুম আসসালাম।
মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে ভাই ভাই কি কোনো সমস্যা হবে স্যার? আব্দুল মুমিন, আমি কোনো সমস্যা দেখি না। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে অনেকেই আসে, এক দুজন না, অনেকে আসে, প্রতি বছর অনেক আসে। আমাদের মন্ত্রণালয়ে, আমি ফরেন মিনিস্ট্রিতে কাজ করি, আমি জানি একাধিক অফিসার আছেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আলিয়া মাদ্রাসায় পড়েছেন, কেউ অন্য মাদ্রাসায় পড়েছেন। এখানে কে মাদ্রাসা থেকে বা কে স্কুল কলেজ থেকে এসছে সেটা বড় ফ্যাক্টর না। বড় ফ্যাক্টর হলো সে রিটেন ভাইবা মিলে কত ভালো করেছে, তার স্কোর অনুযায়ী সে সেখানে প্লেসড হবে। সুতরাং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সমস্যা বলে আমি কোনো কিছু মনে করি না, হবেও না ইনশাআল্লাহ। মোহাম্মদ ইউএস রাজু, স্যার আপনার হাসিটা দারুণ লাগে। রাজু, একজন বললো ভাই আমি রাগি রাগি, আমার বন্ধু কেউ একজন বলেছেন এখানে যে আমাকে দেখলে খুব রাগি রাগি মনে হয়, রুকসানা সানা, আর আপনি বলছেন যে হাসিটা দারুণ লাগে। দুটা তো কন্ট্রাডিক্টরি হলো, নাকি আমার হাসিটাও রাগি রাগি মনে হয় বলেন তো, আমি তো বুঝতে পারছি না। একটা মিনিট একটু ধরেন, একটা মিনিট। সাইফুল ভাই, সরি সরি, সরি ভাই, আমি আসলে এখানে একজন একটা ফোন রেখে গেছে, বারবার বিরক্ত হচ্ছিলাম, এই জন্য ওটাকে বাইরে রেখে আসলাম। এরপরে রাজু, দেন ফারহানা বেগম। স্যার আপনাকে খুব ভালো লাগে, আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে স্যার। আপনার বাবা যদি বেঁচে থাকেন তাহলে উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যদি অন্য দুনিয়ায় চলে যেয়ে থাকেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। স্যার অ্যাপ্লাই কি 2 টাইম করা যায়? আমার এক ফ্রেন্ড 43-এর অ্যাপ্লাইয়ে একটা রোল ভুল করে দিয়ে ফেলেছে, ম্যাট্রিক ইন্টার উল্টাপাল্টা হয়ে গেছে। রুকসানা, আমি মনে করি সেই ক্ষেত্রে তার আবার অ্যাপ্লাই করা উচিত সঠিকভাবে। যদি একটা জিনিস দেখেন, অ্যাপ্লিকেশন যখন কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু এটা চেঞ্জ করা যায় না সাধারণত, একদম ফিস পর্যন্ত যখন অ্যাকসেপ্টেড হয়ে যায় তারপরে করা যায় না। এখন বেস্ট হলো এটা আরেকবার অ্যাপ্লাই করা। আর অফিসিয়ালি যেটা ভালো হয় সেটা হলো যে আপনি পিএসসির একটা ফোন নাম্বার আছে যেখানে তারা তথ্য কেন্দ্র রেখেছে, সেখানে ফোন করেন এবং আপনার সমস্যাটা ওনাদেরকে বুঝিয়ে বলুন, ওনারাই আপনাকে সঠিক দিক নির্দেশনাটা দিতে পারবেন। সৈয়দা আন্তু, ওয়ালাইকুম সালাম। খাদিজা, ওয়ালাইকুম সালাম। স্যার একজন 43, মোহাম্মদ তানিয়াল হুসাইন, একজন 43তম বিসিএস আবেদন করতে গিয়ে নামের একটা বর্ণ ভুল করে ফেলেছে। তানিয়াল, নামের বর্ণ ভুল করাটাও এটা ঠিক না, সার্টিফিকেট অনুযায়ী, এসএসসি সার্টিফিকেট অনুযায়ী হওয়ার কথা। সুতরাং ওইটা কারেকশন করতে হবে, সেটাই উল্লেখযোগ্য বলে আমি মনে করি, সেটা জরুরি। তারপরে ওই একই কথা আপনাকেও বলবো যে আপনি প্রথমে পিএসসি তে ফোন দেন, যেহেতু 31 তারিখ পর্যন্ত এখনো সময় আছে, 43-এর লাস্ট ডেট পর্যন্ত। আপনি কালকে সকালেই সুবিধাজনক সময় পাবলিক সার্ভিস কমিশনের যে নাম্বার আছে ওখানে যোগাযোগ করুন, তাদের কাছ থেকে সাজেশন নিন, এটা সংশোধিত হওয়া উচিত। সুমন রেজা, আমি নিউ বোধ ক্যাডার চয়েস দিয়ে জেনারেল রোল আসলে ভাইবা বোর্ডে নেতিবাচক দেওয়া হয় কিনা? আব্দুল মুমিন, বোধ না, এটা হলো উভয়, বোধ তার মানে উভয়, দুটোই আর কি। হ্যাঁ, ঠিক আছে। আমি অনেকেরই আসে, সুতরাং সেক্ষেত্রে এটা কোনো বড় সমস্যার বিষয় না।
হ্যাঁ, একটা প্রশ্ন যদি কেউ করে তো করতেই পারে যে আপনি উভয় ক্যাডার, যেহেতু এটা থাকে অনেক সময় সামনে, যে আপনি উভয় ক্যাডারে কেন আপনার নিজের সাবজেক্টে আপনি ফেল করেছেন, অনার্স মাস্টার্স করলেন, সেই বিষয়টাতেই আপনার কোন রকম আসলে এটা হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না, উচিত ছিল না, বাট যেহেতু হয়ে গেছে আপনি সেই একটা সুন্দর প্রশ্নের জবাব সুন্দর তৈরি করে নিয়ে যান যে আপনার বিষয়ে কেন আপনি ফেল করলেন। কখনো পিএসসি কে মিসগাইড করতে চেষ্টা করা উচিত না। ভুল হতেই পারে বা পরীক্ষা খারাপ হতেই পারে, সেটার পেছনে কারণও থাকতে পারে। সব সুন্দরভাবে সেই প্রশ্নের জবাবটা আপনি তৈরি করে নিয়ে গেলেই আমি মনে করি ভালো। রেজওয়ানা ইসলাম রিয়া, ওয়ালাইকুম আসসালাম। সুমন রেজা, মেহেরপুর হতে ক্লাস করছি স্যার। মেহেরপুর, ধন্যবাদ। আপনি সুমন মেহেরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনি যদি এটা ভাইবার জন্য করে থাকেন তো আপনি জানেন যে এটা আমাদের মনে হয় ভাইবার জন্য আজকে আমার সাথে আপনাদের বা এই গ্রুপের শেষ দেখাটা হওয়ার কথা, কারণ আমরা আমাদের প্রয়োজনীয় যেগুলো সেগুলো এর আগে বেশিরভাগ ক্লাস করে ফেলেছি। আজকে শুধু গ্লোবাল পার্সপেক্টিভটাই আমাদের ছিল। তো আমি চাচ্ছি যে আপনাদের প্রচুর প্রশ্ন আসুক। এ পর্যন্ত যেহেতু বেশ কিছু ভাইবা হয়ে গেছে, সব ধরনের ক্যাডার সম্পর্কেই যে প্রশ্নগুলো পাবলিক সার্ভিস কমিশনের করা হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটকে, আপনারা হচ্ছে জানছেন। যদি আপনাদের সেখানে কোনো জিজ্ঞাসা থাকে সেটা করতে পারেন। আমার যদি সেটা জানা থাকে, জবাব দেওয়ার মতন থাকে, আমি ইনশাআল্লাহ জবাব দিব। যদি আপনাদের প্রশ্ন উত্তর না থাকে তখন আমি অন্য আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আহমেদ বিনা, স্বাধীনতার এই 50 বছরে পররাষ্ট্র ক্ষেত্রে আমাদের অর্জনগুলো কি? ভালো প্রশ্ন। দ্যাট মিনস অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ ফরেন পলিসি আমরা যদি বলি, সেটা বলতেই পারি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারণে আমাদের কি কি এ পর্যন্ত আমাদের অ্যাচিভমেন্ট কি কি হয়েছে। এটার উপর দেখেন, আমরা যে আমাদের অ্যাচিভমেন্টের কথা যখন বলি তখন কিন্তু আমরা বেশ অনেক ধরনের আলাপি এখানে করেছি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত। আপনি হয়তো বা তখন ছিলেন না, হবে এই জন্য দেখা হয়ে ওঠে নাই। এক মিনিট, আমি আপনাকে বেশ কিছু জায়গাতে টাচ করতে পারি সেটা চেষ্টা করছি। দেখেন, আমরা বাংলাদেশ যদি আমরা স্বাধীনতার 50 বছর যদি বলি যে কি আমাদের অর্জনের পর্যন্ত, শুরু করি আমরা সেই 1971 সাল থেকে, যখন আমরা স্বাধীন হলাম। বঙ্গবন্ধু যখন ভাষণ দিলেন, এরপরে 25শে মার্চ কালো রাত, তারপরে বাঙালি যুদ্ধ, বাংলাদেশ যখন শুরুতেই যে আমাদের জন্য জরুরি ছিল যে একটা হলো দেশের জন্য স্বীকৃতি আদায় করা সারা বিশ্বে, দ্বিতীয় হলো সাথে সাথে একই সাথে স্বীকৃতি আদায়ের সাথে সাথে আমাদের অর্থনৈতিক বিষয়গুলোকে উন্নয়নের দিকে নিয়ে আসা, বিভিন্ন দেশ আন্তর্জাতিক সংস্থার রিকগনিশন এবং আমাদের দেশের উন্নয়ন, সেটা অর্থনৈতিক সহ সব ধরনের। এবং যেহেতু আমরা ওই সময়ে ভারত এবং রাশিয়ার সহায়তায় স্বাধীনতা লাভ করেছিলাম, ভারত আমাদের সরাসরি সাহায্য করেছে, রাশিয়া বা সে সময় সোভিয়েত ইউনিয়ন তারা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে একাধিকবার ভেটো দেওয়ার কারণে যুদ্ধ কন্টিনিউ করেছে, বিধায় আমরা আজকে স্বাধীন হয়েছি। সো সেই অবস্থাতে অনেকেই হয়তো ধরে নিচ্ছিল বা মনে করছিল যে আমরা বাঁকা হয়ে যাব, রাশিয়ান পন্থী হয়ে যাব, এরকম একটা বিষয়। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্ব, জাতির পিতার অ্যাকিউমা, প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা আমাদেরকে ঠিকই ন্যামের উপরে রেখেছে। আমরা না রাশিয়ান পন্থী বা সোভিয়েত পন্থী হয়ে গিয়েছি, না আমরা পুঁজিবাদ পন্থী হয়ে গেছি। আমরা সেকুলার থাকতে পেরেছি, সুন্দরভাবেই আমাদের অবস্থানকে ধরে রাখতে পেরেছি। এবং আমরা আমাদের পলিসিতে, আমাদের দেশের যে পলিসি, রাজনৈতিক নীতি, সেখানে আমরা ন্যামকেই বেছে নিয়েছি, যেটা নিরপেক্ষতার দৃষ্টিতে আমরা দুজনের কারোর সাথেই নেই। এটা একটা অ্যাচিভমেন্ট আমাদের। দ্বিতীয় হলো যে যখন ভারত আমাদের এখানে যুদ্ধ করেছে, তাদের সৈন্য সামন্ত এখানে ছিল, স্বাভাবিকভাবে থাকারই কথা। বঙ্গবন্ধু
বরং দেশে আসার আগে যখন উনি লন্ডন থেকে ভারত হয়ে বাংলাদেশে আসছিলেন, ভারতের মাটিতে নেমে উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইন্দিরা গান্ধীর কাছে, মিসেস গান্ধী ওনার যে সহযোগিতা, এটা ভোলার নয়, কৃতজ্ঞতা উনি প্রকাশ করেছেন ঠিকই, সাথে সাথে উনি ওই রকম অবস্থাতেও কখন সৈন্য ফিরে যাবে, ভারতীয় সৈন্য বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের মাটি থেকে কবে ফিরে যাবে, সে আলাপ করতে উনি দ্বিধাবোধ করেন নাই। এবং ফলশ্রুতিতে খুব দ্রুত সময়ের ভিতরে এই স্বাধীন দেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করা হয়েছে। এটাও অ্যাচিভমেন্টের অংশ। এরপরে যদি আমরা এক এক করে দেখি, আমরা রিকগনিশন পাওয়া শুরু করেছি বঙ্গবন্ধুর জীবদ্দশায়। ন্যাম ছাড়াও ওআইসির সদস্যপদ আমরা পেয়েছি, যেটা পাকিস্তানের একটা বড় অস্ত্র ছিল যে আমরা বোধহয় মুসলমানই না, এরকম একটা বিষয়, কিন্তু সেটাও আমরা বঙ্গবন্ধুর জীবদ্দশায় পেয়েছি। অনেক মুসলমান দেশের রিকগনিশন জাতির পিতা বেঁচে থাকতে আমরা পেয়েছি। 1974 সালে আমরা ইউনাইটেড আরব এমিরেটসের, সংযুক্ত আরব আমিরাতের রিকগনিশন পেয়েছি। ইরাক তো প্রথম দিকেই আমাদেরকে দিয়েছে। সো এগুলো অবশ্যই অ্যাচিভমেন্ট আমাদের, এই যে রিকগনিশন পাওয়া বা নিউট্রালিটি মেনটেন করা, এগুলা আমাদের জন্য অবশ্যই অর্জন ছিল। ভারতের সাথে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সহ মানে যুদ্ধবন্দীদের বিষয়ে সিমলা চুক্তি, মুজিব ইন্দিরা চুক্তি 72 সালে, সেগুলা চুক্তিও সই হয়েছে। গঙ্গার পানি আমরা বঙ্গবন্ধুর সময়ে পেয়েছি, ভারত থেকে যোগ্যভাবেই আমরা পেয়েছি। তো এগুলা তো আমাদের ছিলই, যদিও তখন আমাদের বড় ছিল বিদেশ থেকে সাহায্য পাওয়া, ফরেন এইড নির্ভরতা, যেহেতু পাকিস্তানিরা, এই হায়নারা আমাদেরকে একদম শূন্যর চেয়েও নিচে নামিয়ে রেখেছিল বলতে পারি। আমাদের রাজকোষ নিয়ে গেছে, আমাদের রাস্তাঘাট, বন্দর, বিমানবন্দর বা সমুদ্র বন্দর সবই ধ্বংস করে রেখে গেছে। যত অফিস আদালত স্থাপনা, ঘরবাড়ি অনেকাংশেই তারা ধ্বংস করে রেখে গিয়েছিল। সেই অবস্থা থেকে তাদের যে পোড়ামাটি দিতে ছিল পাকিস্তানিদের, সেখান থেকে উঠে আসার জন্য বঙ্গবন্ধু সব ধরনের প্রচেষ্টা করেছেন এবং সাকসেসফুলি করেছেন। সেই সময়কার ডিপ্লোমেসি, এই ডিপ্লোমেসি ছিল, সেটা করেছি। ধীরে ধীরে আমরা যখন এগোতে থাকলাম সময়ের সাথে সাথে, আমরা পূর্ব দিকের সাথে, পশ্চিম দিকের সাথে, সব দিকের সাথেই আমাদের, দ্যাট মিনস আমেরিকা থেকে শুরু করে জাপান পর্যন্ত, ইভেন সিয়ার বঙ্গবন্ধুর খুনের অল্প দিন পরেই আমরা চায়নার রিকগনিশনও পেয়েছি, জাতিসংঘের রিকগনিশন পেয়েছি, আন্তর্জাতিক অন্যান্য সংস্থাগুলোর রিকগনিশন পাওয়া শুরু করেছি। আমাদের মানুষ ধীরে ধীরে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে চিনতে শুরু করেছে। এগুলো আমাদের ছিল। জিসিসি সহ বিভিন্ন জায়গায় আমাদের লোকজন যাওয়া শুরু করেছিল, বাংলাদেশি লোকজন গিয়ে কাজ করেছে, ফরেন রেমিটেন্স পাঠিয়েছে। এই অবস্থা থেকে আমরা আরো আস্তে আস্তে যদি দেখি যে আমরা এই নির্ভরতা এই 2017 সালের আগেই আমরা বন্ধ করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। আমরা এখন আর এইড নির্ভর দেশ নেই। 2000 আগের থেকে আমাদের বাজেটের উপরে আমরা এইডকে কখনো আর কম্পোনেন্ট হিসাবে রাখি না, বরং আমাদের ব্যবসা বেড়েছে, ফরেন রেমিটেন্সের পরিমাণ বেড়েছে। এখন 42-43 বিলিয়ন ডলারে আমরা পৌঁছে গেছি। পাকিস্তান যারা এরকম আমাদের সাথে অন্যায় অত্যাচার করেছে, তাদের হয়তো 5-6 বিলিয়ন ডলারের মতনই এখন বোধহয় আছে। সো এনিওয়ে, আমাদের এক্সপোর্ট বেড়েছে, আমাদের দেশে ফরেন ডাইরেক্ট পরিমাণ বেড়েছে, ওডিএ বেড়েছে, আমরা বিভিন্ন গ্রুপে জয়েন করেছি। গ্রাজুয়ালি আমরা সার্কের উদ্যোক্তা হিসাবে কাজ করেছি। মাইক্রো ক্রেডিটের আমরা সূতিকাগার হিসাবে বলতে পারি। আমাদের ট্রেড বা ইনভেস্টমেন্ট, আমাদের দেশে ট্রেড ইনভেস্টমেন্ট ক্রিয়েশন, এগুলো বেড়েছে। আমাদের ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিস সারা দুনিয়াতে গ্রাজুয়ালি ব্যাপ্তি হয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন অর্গানাইজেশনে আমাদের ভয়েস এখন মানুষ শোনে এবং আমাদেরকে মূল্যায়ন করে সেভাবে। ইভেন আমাদের যে ট্রেড অ্যাক্টিভিটিস বলি আমরা, আমাদের মার্কেট ডাইভার্সিফাইড হয়েছে, প্রোডাক্টও গ্রাজুয়ালি ডাইভার্সিফাইড হচ্ছে। সো এগুলো আমাদের অর্জন তো বটেই। ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা, বিভিন্ন জায়গাতে আমাদের একটা সুনাম আমাদের আছে সারা পৃথিবীতে। আমাদের যারা শ্রমিক বলি আমরা, আমাদের কর্মীরা সারা পৃথিবীতে তারা সুনামের সাথেই কাজ করে। এই সবুজ পাসপোর্ট এখন আগের মতন আর তুচ্ছ কোনো অংশেই নাই। আমাদের যে প্রতিবেশী দেশ ছিল মিয়ানমার এবং ভারত, তাদের সাথে যে সমুদ্র সীমা সমস্যা, সেটার সমাধান হয়েছে। ভারতের সাথে যে চুক্তি, ল্যান্ড এক্সচেঞ্জ চুক্তি, দহগ্রামাঙ্গর, যেগুলো আমাদের ল্যান্ড এক্সচেঞ্জ এগ্রিমেন্ট, সেটা সাকসেসফুলি 2015 জুলাই মাসের শেষ দিনে হয়ে গেছে।
বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনের সাথে, WTO তে আমরা প্রথম জয়েন করেছি, সবার সাথে আমরা পার্টনারশিপ হিসাবে কাজ করছি এখন। এইগুলা তো আছেই, এরকম অসংখ্য উদাহরণ আমরা দিতে পারবো। তারপরে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোতে সদস্য পদও পাচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা যখন নির্বাচন করি আমরা সেখানে বেশিরভাগ জায়গা থেকে জিতে আসছি বিভিন্ন জায়গাতে, এবং UN সিকিউরিটি কাউন্সিলে বা UNGA তেও আমরা সভাপতিত্ব করেছি। দেন আপনার প্রতিবেশী দেশগুলোর সাথে আমরা আমাদের সম্পর্ককে ভালো করে রাখার চেষ্টা করছি। তো এগুলো আছে, যেমন সাথে সাথে আমরা SDG অর্জন করেছি। LDC থেকে যে সম্প্রতি আমরা গ্রাজুয়েটেড হওয়ার জন্য অলরেডি রিকমেন্ডেড হয়ে গিয়েছি। ইন্ডাস্ট্রি 4 আমাদের যে এই সময়ের যে চ্যালেঞ্জের জায়গা, সেটা আমরা মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি। MDG তে অ্যাচিভ করেই ফেলেছি, SDG আমরা অ্যাচিভ করার পথে। তারপরে COVID-19 এর যে চ্যালেঞ্জ ছিল সেটাও সরকার যথেষ্ট দক্ষতার সাথে এটাকে হ্যান্ডেল করেছে, এবং মৃত্যুর হার আমরা দেখি সারা পৃথিবীর তুলনায় অনেক কম। আমাদের দেশে ক্ষতিগ্রস্তের সংখ্যা অনেক কম। টিকা পেয়ে গেছি আমরা, সমস্ত মানুষকে সরকার বিনা পয়সায় টিকা দিচ্ছে। সো অ্যাচিভমেন্ট তো অনেক কম না, একেবারে কম না, অনেক। আমাদের ট্রেড ভলিউম বেড়ে গেছে, প্রচুর ট্রিটি বিভিন্ন দেশের সাথে, চুক্তি বিভিন্ন দেশের সাথে আমাদের হচ্ছে, PTA, FTA এগুলা হচ্ছে, অনেক ট্রেড ফেয়ার আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় করছি। আমাদের ইমেজ বিল্ডিং এর জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গ্রহণ করছি, এবং আমাদের পায়ের নিচে মাটি এখন আর কোনো অংশে দুর্বল না, যথেষ্ট সবল, আমরা কথা বলতে পারি। আমরা আমাদের কান্ট্রিকে ব্র্যান্ডিং করছি, গ্লোবালাইজেশনের সাথে তাল মিলিয়ে আমরা চলছি। সো অনেক ধরনের অ্যাচিভমেন্ট আমাদের আছে বলে আমরা দেখতে পাই। আর কি প্রশ্ন আছে? আহমেদ মিনা গেল। দেন শাহজালাল, আমার সার্টিফিকেটের নাম শাহজালাল, ভোটার আইডি কার্ডের নাম এত, ভোটার আইডি কার্ডের নাম একটা স্পেস বেশি, এটা কি কোনো সমস্যা হবে? ভাই, আপনি SSC সার্টিফিকেট অনুযায়ী এটা শো করে ভোটার আইডি কার্ডকে কারেকশন করে নেন। সার্টিফিকেটটা শো করে ভোটার আইডি, আপনার উপজেলাতেই দেখবেন সার্ভার স্টেশন আছে, ওখানে গিয়ে নির্দিষ্ট ফি জমা দিয়ে দরখাস্ত করে, এটা খুব বড় বিষয় না, মেজর কোনো বিষয় না, সার্টিফিকেটের কপির মাধ্যমে আপনি এটা সংশোধন করে নিতে পারেন। এটা সংশোধন করে নেওয়া উচিত, সার্টিফিকেট অনুযায়ী হওয়া উচিত বলে আমি মনে করি। সৈয়দা আন্তু আলম, 43-এর ফর্ম ফিল আপ সম্পর্কে একটু বলতে উপকৃত হতাম। ফর্ম ফিল আপ বলতে কি বোঝাচ্ছেন আন্তু, আমাকে যদি স্পেসিফিক বলেন, মানে ফর্ম ফিল আপের কোন বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না। ফর্ম ফিল আপ তো অনেক বড় বিষয়, যে কোন জায়গাটায় আপনার জানা দরকার সেটা একটু স্পেসিফাই করেন নিচে, আমি ইনশাআল্লাহ ওখানে গিয়ে কথা বলবো। জহিরুল জহির, ফরেন সার্ভিসে যোগদানের পরে এখন ক্যারিয়ার অফিসার, নতুন অবস্থায় কি ধরনের কাজ করেন? ভাই, প্রথম তো আপনি জয়েন করেন, ইনশাআল্লাহ কাজ কি এটা বুঝে যাবে। ডেফিনেটলি কাজ হলো আপনার ডিপ্লোম্যাটিক লেভেলে, একদম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে যখন কেউ জয়েন করে মন্ত্রণালয়ে, তখন তার ফাউন্ডেশন ট্রেনিং হয় 6 মাস, একাডেমিক ট্রেনিং হয় আমাদের সুগন্ধাতে। এই ট্রেনিং গুলো কারো কারো ল্যাঙ্গুয়েজ ট্রেনিং হয়, কেউ বিভিন্ন ডিপ্লোমা কোর্স করে থাকে, ডিগ্রি ডিপ্লোমাস করে থাকে, এগুলো কমপ্লিট করতে হয়। PSC তে একটা চাকরির কনফার্মেশনের পরীক্ষা, এগুলো দিতে দিতে বেশ খানিকটা সময় লেগেই যায়। সুতরাং সেইগুলো আপনি আগে কমপ্লিট করেন। এরপরে যখন আপনি সহকারী সচিব হিসাবে জয়েন করবেন, সহকারী সচিব হিসাবে জয়েন করার পরে একজন সহকারী সচিবের দায়িত্ব হয় শুরুতেই সেকশনের দায়িত্ব নেওয়া। সেকশনের দায়িত্ব হলো যে সেকশনেই হোক, একটা প্রোটোকল সেকশন আছে, প্রশাসনিক সেকশন আছে, রাজনৈতিক কাজ বা পলিটিক্যাল কাজ আমরা বলি, যেটা পলিটিক্যাল কাজ বলতে ডিপ্লোম্যাটিক কাজ, দুই দেশের ভিতরে সম্পর্ক, সেটা দুই দেশের ভিতরে হতে পারে অথবা মাল্টিল্যাটারালও হতে, বহু দেশের সাথে, বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক দুই ধরনেরই হতে পারে। যেখানে আপনাকে সরকারি হিসাবে দায়িত্ব দিবে, সেই এলাকা বা সেই অঞ্চল নিয়েই আপনাকে কাজ করতে হবে। মূলত আপনার কাজ হবে নথিপত্রকে মেনটেন করা, এবং তথ্যগুলো ওই এলাকা বা ওই জায়গা সম্পর্কে তথ্যগুলো আপডেট করা, এবং যেগুলো প্রয়োজনই হোক না কেন আপনি বসলে বুঝে যাবেন। এটা মূল কাজগুলো হয় প্রোটোকল সম্পর্কিত, না হলে আপনার প্রশাসনিক কিছু কাজ, অর্থাৎ আর্থিক প্রশাসনিক, আর একটা বড় অংশ হলো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক কূটনৈতিক কার্যাবলী পালন করা। যোগদান করেন ভাই, জেনে যাবেন ইনশাআল্লাহ। আগে তো জহির জয়েন করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। সৈয়দ আনতে ইসলাম,
আপু এটা আমার জানা খুব দরকার। কোন জিনিসটা ভাই? অন্তু প্লিজ জানলে বা কোথা থেকে জানতে পারি, কি বিষয় ভাই বুঝতে পারছি না। মোহাম্মদ আব্দুল মুমিন স্যার, পত্রিকা মারফত অনেক সময় জানা যায় সৎ অফিসারের প্রমোশন সহজে দেওয়া হয় না, যেমন কিছুদিন আগে র্যাবের কর্মকর্তা জনাব সরোয়ার আলমের খবর সবাই জানায়, এক্ষেত্রে আপনি কিভাবে সততার সাথে কাজ করবেন, এমন প্রশ্নের উত্তর কেমন হওয়া উচিত স্যার? দুইটা অংশ আপনার প্রশ্নের। একটা হলো যে সৎ হলে তার বিপদ হয়, এই কথাটা সর্বক্ষেত্রে সঠিক নয়। যে সৎ হয় আমি দেখেছি এবং আমি মনেও করি যে সবাই তাকে সম্মান করে, কেউ অসম্মান করে না। সরোয়ার আলমের বিষয়টা কি হয়েছে এটা না জেনে মন্তব্য করাটা উচিত হবে না, কারণ আমরা বাইরে থেকে যে বিষয়টাকে দেখি, যে অ্যাঙ্গেল থেকে দেখি সেটা সত্য নাও হতে পারে। ভিতরের ঘটনাটা কি সেটা বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করাটা উচিত না। হইতে পারে যে ওনাকে আরো ভালো জায়গায় সরকার পোস্টিং দিয়েছে প্রাইস হিসাবে, সেটা হতেই পারে, র্যাবের চেয়ে আরো ভালো জায়গায় পোস্টিং দিয়েছে। আর পদোন্নতি হয় না এই কথাটাও আমি মনে করি না, বরং সরকারি আইন অনুযায়ী সৎ থাকাটাই জরুরি। এখন আপনার প্রশ্ন যদি হয় যে পিএসসি যদি জিজ্ঞেস করে এই ধরনের কথা যে সৎ থাকলে বিপদে পড়বেন, সুতরাং আপনি কি করবেন, আপনার কথার সামারি যদি সেটা হয়ে থাকে, পিএসসি যদি এই ধরনের প্রশ্ন করে, তো প্রথম আমি যেটা জবাব দেওয়ার চেষ্টা করতাম যে স্যার আমি যতদূর জানি সৎ থাকলে সবাই তাকে সম্মান করে, তার পদোন্নতিতে কোনো সমস্যাও হয় না, বরং অসৎদেরই পদোন্নতিতে সমস্যা হয় বলেই আমি জানি, আইনও সেটাই বলে। তারপরেও যদি কেউ আমাকে, আমার ঊর্ধ্বতন বা কেউ যদি কখনো আমাকে অসৎ হওয়ার জন্য প্ররোচিত করে, আমি খুব সাবমিসিভলি সেটাকে ডিনাই করব, আমি সেই অসৎ কাজটা করব। সহজ কথা, বেআইনি কোনো কাজ, অসৎ কোনো কাজ আমি করব না। খাদিজা বিনতে কাফিজা স্যার, রিটেন পাস করার পর ভাইভাতে ফেল করলে কি সিভিল সার্ভিসে যাওয়া যাবে না? না ভাই খাদিজা, রিটেনে এবং ভাইভাতে দুটোতেই আপনাকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। রিটেনে ধরে নেন যে এক্স ওয়াই যে কেউ 75% সে মার্কস পেয়েছে, আমরা ধরে নিলাম, কিন্তু ভাইভাতে যদি 50% এর নিচে পায় তাহলে সে ফেল। তার মানে ভাইভাতেও তাকে 50% বা তার বেশি পেতে হবে, এটা জরুরি। দুটোতে ইন্ডিভিজুয়ালি আপনাকে পাস করতে হবে। নিনজামণি 43 বিসিএস সার্কুলার সম্পূর্ণটা মনোযোগ দিয়ে পড়ুন। এই গ্রুপ সহ বিসিএস সংক্রান্ত অনেস্ট ফেক, আমি ঠিক বুঝতে পারছি না কি বিষয়ে কাকে কি বলছেন। আপনাদের যদি কোনো ব্যক্তিগত বিষয়ে থাকে তাহলে আপনারা আপনাদের ফেসবুকে আলাপ করেন। এখন যেহেতু আমরা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসছি, আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা আমাকে সহযোগিতা করুন, আমরা যেন আপনাদের বিসিএস সম্পর্কিত বা বিসিএস ভাইবা সম্পর্কিত, বিশেষ করে যেহেতু আজকে ভাইবার ক্লাস বা ভাইবার সেশন, আপনারা ভাইবা সম্পর্কিত জিজ্ঞেস করুন, আমি সেখানে বরং ফোকাস করি, সময়টাকে কাজে লাগাই। রিটেনের কয় মাস পর ভাইবা পরীক্ষা হয়? ভাই এটার কোনো পাবলিক সার্ভিস কমিশনের কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে যেদিন রিটার্ন হবে তার এতদিনের ভিতরে ভাইবা হইতে হইবে, এই ধরনের কোনো আইন নেই। রিটেন তবে আমরা একটা জিনিস বলতে পারি, পাবলিক সার্ভিস কমিশন সবসময় চেষ্টা করে যে দ্রুত সময়ের ভিতরে তারা যেন রিটেন, যে কোনো ধরনের প্রিলিমিনারি রিটেন, এগুলা পরীক্ষার রেজাল্ট রেডি করে ফলাফল দ্রুত দিতে পারে, যতদূর সম্ভব নির্ভুল এবং নির্ভুল ভাবে ফলাফল যাতে দিতে পারে সেই ব্যবস্থাই তারা করে। ইনফ্যাক্ট আমরা দেখেছি একটা মোটামুটি আমাদের ধারণা এবারে যে অন্য সময় অন্য ধরনের কোনো সমস্যা যদি না হয় 3-4 মাস এভারেজে লাগতে পারে রিটেনের রেজাল্ট হতে, এবং রেজাল্টের পরে 1.5-2 মাসের বেশি সময় আমরা দেখি না, এর মধ্যেই ভাইবা শুরু হয়ে যায় বলে আমরা দেখেছি। তার মানে যদি অনুমান করি আমরা এক ধরনের যে রিটেন পরীক্ষা হয়ে যাওয়ার 5 থেকে 6 মাসের ভিতরে ভাইবা পরীক্ষা শুরু হয়ে যায়। বাট ডেফিনেটলি পিএসসি এখন চেষ্টা করছে এই সময়টাকে আরো কমিয়ে নিয়ে আসার জন্য, এবং ইনশাআল্লাহ সেটা করবে বলেই আমি মনে করছি। আহমেদ মিনা, অনেক ধন্যবাদ, আপনাকে স্বাগতম। 24 আমার ভাইবা, দোয়া করবেন। ওহো, অবশ্যই আহমেদ, আমি দোয়া করি। 24 মানে 24 মার্চ আপনি বোধহয় মিন করেছেন। সো আজকে তো অলরেডি আপনার আর মাঝখানে 1-2 দিন বাকি আছে। আজকে তো 22 তারিখ, 23 তারিখ, মাঝখানে বোধহয় একদিনই আপনার জন্য বাকি আছে।
সো অবশ্যই আপনি ভালো প্রস্তুতি নিয়েছেন আমি আশা করি, এবং ভাইবার জন্য কি কি প্রস্তুতি নিতে হয়, কিভাবে নিতে হয়, আমরা একটা ক্লাস এটার উপরে পুরো আলোচনা করেছি। কোনো কারণ নাই, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আপনার ভাইবা অনেক সুন্দর, অনেক ভালো হবে। আপনি একদম মানসিকভাবে তৈরি হয়ে পিএসসির সদস্যদেরকে সন্তুষ্ট করে আসেন। আপনার আচার আচরণ আর টোটাল প্রশ্নের উত্তর দেওয়া, আচার আচরণ সবকিছু মিলে আপনি সুন্দর করে আসেন, আমরা সেই দোয়াই করি। রাশিয়ার সামরিক বাহিনীর সুবিধা রয়েছে কোন দেশে? ভিয়েতনাম, কিউবা, উজবেকিস্তান? বুঝি নাই ভাই আমি প্রশ্নটা। আমিনুর রহমান, রাশিয়ার সামরিক বাহিনীর সুবিধার মূল্যে মানে আমি ঠিক বুঝতে পারিনি, আমি সরি, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। নিনজামণি, অনেক দোয়া আপনার জন্য। কাকে দোয়া করলেন ভাই? ফারহানা বেগম, স্যার আমি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসাবে আছি, প্রথম পছন্দ প্রশাসন। যদি জিজ্ঞেস করে কেন প্রশাসনে আসতেছেন, আমি যদি বলি এখানে সম্মান সব থেকে ভালো আয় করা যায়, যদি বলি শিক্ষকতায় কি সম্মান নেই, এই প্রশ্নের উত্তর দিলে কাউকে ছোট করা হবে না। আমি যেটা বুঝেছি আপনার প্রশ্ন থেকে, বিষয়টা হলো এরকম যে আপনি প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছেন, সেখান থেকে প্রশাসনে আসতে চান। যদি প্রশ্ন করা হয় যে আপনি কেন আসবেন, শিক্ষকতা ছেড়ে এখানে কেন আসবেন, দেখেন আমি যেটা মনে করি যে এরকম জবাব দেওয়া যেতে পারে। আপনি বলছেন স্যার সবই ভালো, শিক্ষকতাও ভালো, প্রশাসনের জবও ভালো, প্রশাসনের জব মানে চাকরিও ভালো। তো স্বাভাবিকভাবেই স্যার প্রশাসনের বিসিএস ক্যাডার হিসাবে যদি আমি যাই, এটা তো ক্যাডার জব, আর ওটা তো নন ক্যাডার এবং দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর জব। তো সেই হিসাবে তো যে কেউ পছন্দ করবে প্রথম শ্রেণীর জবের জন্য, এটা একটা। শিক্ষকতা অবশ্যই ভালো, কিন্তু ওটা তৃতীয় শ্রেণীর জব বা বড় জব দ্বিতীয় শ্রেণীর, যদি আমি জানি না কোন লেভেলে আছে সেই লেভেলটা আপনি বলেন। আর এটা তো ক্যাডার, ওটা নন ক্যাডার, এটা আর একটা পার্থক্য। আর একটা বিষয় হলো যে প্রশাসনে যদি চাকরি করেন তাহলে স্যার প্রমোশনের এখনকার সময় যেটা বলবেন যে প্রমোশনের স্কোপ অনেক ভালো, বেতন টেতন ইনকাম এগুলা বলতে চান না, এগুলা তো প্রাইমারি স্কুলের যে বেতন তার চেয়ে তো অবশ্যই একজন ক্লাস ওয়ান অফিসারের বেতন বেশি বটেই, ওগুলা বলার দরকার নাই। অর্থনৈতিক বিষয়গুলো আপাতত টেনে আনাটাকে আমি দরকার মনে করি না। বরং বলেন যে স্যার ক্লাস ওয়ান গেজেটেড চাকরির মানে প্রমোশনের স্কোপ ভালো, এখান থেকে সচিব হওয়া যায়, পলিসি মেকিং লেভেলে পার্টিসিপেট করা যায়, এবং এখান থেকে ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। সো এই বিষয়গুলোকে আপনি ফোকাস করেন, সেটা আমি মনে করি ভালো হবে। সৈয়দ আন্তু আলম, স্যার আমি প্রথমবারের মতো বিসিএস এ অ্যাপ্লিকেশন করব এইবার, তাই প্রাথমিক ধারণা চাচ্ছি বা কি প্রাথমিক ধারণা, মানে পরীক্ষা দিবেন কি দিবেন না সেটার ধারণা, নাকি ক্যাডার অপশন কোনটা দিবেন সেটার ধারণা, নাকি ফর্ম ফিল আপ কিভাবে করবেন, টাকা জমা কিভাবে দিবেন সেটার ধারণা, সেটা একটু স্পেসিফিক আসতে হবে। এবং প্রাথমিক পরীক্ষা যারা প্রিলিমিনারিতে যারা ফর্ম ফিল আপ করে থাকে বা করে, তাদের জন্য কিন্তু নর্মালি আপনার ইয়ে দেওয়াই থাকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে আপনার সেমিনারের আয়োজন করে, সেখানে বিস্তারিত বলা হয়। তো সেরকম কোনো কিছুতে যোগাযোগ করেন, বা যারা এ ধরনের সহযোগিতা করে থাকে আপনি মার্চ ফরওয়ার্ডের কর্তৃপক্ষকে ফোন করতে পারেন, বা অন্যান্য যারা কোচিং সেন্টার আছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে একটা ভালো, তাদের সাথে ডিটেল কথা বলেন সামনাসামনি, ভালো সাজেশন তারাও দিতে পারবে। সাইমা সিদ্দিকী শামা, স্যার ক্যাডার চয়েস নিয়ে প্রশ্ন করলে কি আনসার দিব? আমি সবাইকে একটু বলি, আমি কেন জানি সবাই প্রশ্নগুলোকে পরিষ্কার হতে পারছে না। ক্যাডার সম্পর্কিত প্রশ্ন স্পেসিফাই না, আমার পক্ষে বোঝাটা কঠিন হচ্ছে। একটা হতে পারে স্যার আমি শিক্ষা ক্যাডার কেন আগে দিলাম না, এটা একটা প্রশ্ন হতে পারে। অথবা বলবে যে আপনি কেন প্রশাসন আগে দিলেন, সেটা একটা প্রশ্ন হতে পারে। আবার হতে পারে যে আপনি ফিজিক্সের ছাত্র, কেন আপনি প্রশাসনে আসতে চান, সেটা একটা প্রশ্ন হতে পারে। বিভিন্ন প্রশ্ন হতে পারে। আপনার স্পেসিফিক বিষয়টা জানলে সেই অ্যাঙ্গেলে জবাব দেওয়া যেতে পারে। ভাই ক্যাডার সম্পর্কিত কি প্রশ্ন আমাকে একটু দয়া করে স্পেসিফাই করেন। আমিনুর রহমান, আন্ডারস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, থিওরি, প্র্যাকটিস এন্ড এথিক্স বইটি ভাইবার জন্য কেমন সহায়ক হবে? ভাই আমি কোনো বইকেই কখনোই সাজেস্টও করি না, নিষেধও করি না। বাজারে সব বই ভালো,
আমি ওই বই ভালো মতো পড়ে দেখি নাই, সুতরাং আমার পক্ষে স্পেসিফিক বলাটা খুব ডিফিকাল্ট। সাধারণত কোনো বই ভিত্তিক প্রশ্ন করা হয় ভাইভাতে, আমি সেটা দেখি না। তবে বাজারে যে সমস্ত বিসিএস ভাইভা সম্পর্কিত ফরেন সার্ভিসের উপরে বইগুলো আছে, সে বইগুলো যাচাই বাছাই করা জরুরি। যেভাবে আছে ওইভাবে না পড়ে, ওইভাবে না শিখে যাচাই বাছাই করে তারপরে এগুলোকে আত্মস্থ করা বা শেখা উচিত। Shawal Hamid, sir, I'm honored and lucky to be a direct student of you. I always pray for you, sir. Shawal Hamid, thank you very much. I'm really honored that you're praying for me. Your prayer is really required for me. Thank you very much for your kind prayers. Rana Mustafa, what topics are asked in foreign cadre viva, sir, please mention. Rana, এই বিষয়গুলো নিয়ে আমি পুরো একটা ক্লাস নিয়েছি 2 ঘন্টার উপরে। সাধারণত কোন ধরনের প্রশ্ন করে থাকে, আপনি ওই ক্লাসটা যদি দেখে থাকেন তাহলে ভালো হবে, কারণ এটা লম্বা, অনেক লম্বা হয়ে যাবে। যেমন আপনাকে অনেকগুলো টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজির উপরে আমি একবারে 2 ঘন্টার মতো ক্লাস নিয়েছিলাম। সো এই টার্মিনোলজি গুলা অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়, যেমন অ্যাম্বাসাডার, নানসিও, হাই কমিশনার, সিডিএ, মিশনের ফাংশনস কি হতে পারে, পিএনজি কি, ব্যাক কি, ডিপ্লোম্যাটিক ইমিউনিটিজ কি, প্রিভিলেজেস কি, সম্পর্ক কখন ডিটোরিয়েট করতে পারে, তারপরে আপনার ফরেন মিনিস্ট্রির হায়ারার্কি কি, মিশনগুলোর হায়ারার্কি কি, এগুলার ইকুইভ্যালেন্স কি, তারপরে আপনার ডিপ্লোম্যাটিক হ্যান্ডবুক যেটাকে বলি সেটা কি, তার ভিতরে কি আছে কোন আর্টিকেলে, মোটামুটি ফরেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দিদেন বাংলাদেশি ডিপ্লোম্যাটদের কি ভূমিকা ছিল, ফরেন মিনিস্ট্রি বা ফরেন পলিসি এবং তার এই 50 বছরে একজন একটু আগেও জিজ্ঞেস করে অ্যাচিভমেন্ট কি আছে। এই ধরনের অসংখ্য প্রশ্ন কি জিজ্ঞেস করবে বলা মুশকিল, বাট এগুলোর ব্যাপারে আমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকি আন্তর্জাতিক বিষয়ে। যেমন আপনার মুক্তিযুদ্ধের উপরে আন্তর্জাতিক বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে থাকি। সো এগুলো অনেক বড় বিষয়, এগুলো সবই দেখা দরকার আছে। নিঞ্জামণি, আন্তর্জাতিক বিষয়াবলীর বিষয়ে বিশদ জ্ঞান অর্জনের জন্য কোনো ভালো লেখক বা বইয়ের। নিঞ্জা, আমি আগেও এই প্রশ্নটার জবাব দিয়েছি। আপনারা এই প্রশ্নটা করলে আমি আসলে একটু নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হই। আমি সরাসরি বলি, দেখেন আমার জ্ঞানের সীমাবদ্ধতা প্রচুর, আমার লেখাপড়া জানা খুব বেশি নাই, বাজারে কোন বই পাওয়া যায় কোন বই পাওয়া যায় না আমার খুব বেশি ভালো ধারণা নেই। দ্বিতীয় হলো যে বাজারে কোন বইটাকে আমি সাজেস্ট করব বা নাম বলবো, আপনি তারেক শামসুর রহমান সাহেবের বই পড়তে পারেন ডিপ্লোমেসি বোঝার জন্য। ভারতের বেশ কিছু ভালো ভালো লেখকের বই আছে ডিপ্লোমেসি রিলেটেড, সেগুলো দেখতে পারেন। আপনি ওয়েবসাইটে সার্চ দিলে অনেক ভালো বই পাবেন, সেগুলো আপনি পড়তে পারেন। আর আমাকে যদি কোনো স্পেসিফিক বইয়ের নাম বলতে বলেন সেটা সঙ্গত হবে না আমার জন্য, কারণ দেখা যাবে এটা নিয়ে অনেক ধরনের সমালোচনা হতে পারে। কারণ বই যখন কেউ প্রিন্ট করে বা পাবলিশ করে, দুইটা বিষয় থাকে, একটা হলো যে ওনার জ্ঞান কতদূর গভীর সেটা একটা বিষয় ওখানে থাকে, আর একটা হলো ব্যবসায়িক দৃষ্টিকোণ। তো আমি যদি বললাম যে এক্স লেখকের ওই বইটা পড়েন, তাহলে ওয়াই লেখক সে আমার উপরে অখুশি হয়ে যেতে পারে যে আমি বোধহয় এক্স লেখকের কাছ থেকে পয়সা নিয়ে তার বইকে প্রমোট করছি। সো এই বিষয়গুলোকে যদি বাজারের কোন বই ভালো, আমি সেই জন্য বলি আমি জানি না, আসলে আমি পড়িও নাই, জানিও না। আপনারা খোঁজ নিয়ে দেখেন কোনটা ভালো বই হতে পারে। আব্দুল মোমেন স্যার, আমার লুকিংসে একটু রাগি রাগি এতে আমার কোনো কিছু করার কিছু নাই, এক্ষেত্রে আমার করণীয়টা কি? ভাই এটাতে একটু আগে আমার এক ছোট বোন সেও বললো যে আমার চেহারাটা খুব রাগি রাগি বদমেজাজি টাইপের। এখন আমি কি করতে পারি বলেন? আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি এটাকে কতটা আমি স্মাইলিং থাকতে পারি। আপনার জন্য আমার একই অনুরোধ, যে রাগি রাগি যদি সৃষ্টিকর্তা সেভাবেই আমার মুখাবয়বকে তৈরি করে থাকেন, খুব বেশি কি করার আমার কিছু সেখানে আছে? আমার যেটা করার আছে আমি প্র্যাকটিস করে স্মাইলিং থাকার জন্য চেষ্টা করতে পারি, সবার সাথে ভালো ব্যবহার করতে পারি, হাসি খুশি ব্যবহার করতে পারি, জলি মাইন্ডে থাকতে পারি, সবার সাথে কোঅপারেটিং থাকতে পারি। এগুলোই তো আমি সাজেস্ট করতে পারি ভাই। কামাল উদ্দিন, আমি ইকোনমিক্স নিয়ে অনার্স করেছি, 40তম বিসিএস এ ফরেন ক্যাডার আমার প্রথম পছন্দ। অর্থনীতির সাথে ফরেন ক্যাডার জিজ্ঞেস করলে
আমার এই প্রশ্ন অসংখ্যবার জবাব দিয়েছি ভাই, আমি সাবজেক্ট রিলেটেড অসংখ্য জবাব দিয়েছি। আমি জানি না আপনারা আগের সেশন গুলো করলে এই ধরনের জব টোটালি দেওয়া হয়ে গেছে, বারবার একই জিনিস জবাব দিতে গেলে তখন সময়েরও অপচয়। আপনি আগের আমার যে সেশন গুলো আছে ওগুলোর ভিডিও একটু দেখে নিন কেমন। তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, দেখেন অলরেডি আমাদের 40 মিনিট হয়ে গেছে, সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে আমাদের। যে কোনো সাবজেক্টকেই আপনি যদি রিলেট করতে চান, তো আপনাকে আপনার বিষয় সম্পর্কে ভালো জানা, সাথে সাথে যে ক্যাডারে যাচ্ছেন তাদের কার্যাবলী সম্পর্কেও আপনাকে ধারণা রাখতে হবে, জানতে হবে, তাহলে আপনি সহজে লিঙ্ক করতে পারবেন। ইকোনমিক্স বা অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপ্লোম্যাসিকে পার্সু করে। ডিপ্লোমেসির এখনকার সময়ের একটা বড় গতিধারা হলো অর্থনৈতিক কূটনীতি। সেখানে যদি কেউ অর্থনীতি ভালো বুঝে, তার জন্য অর্থনীতির দিকগুলো, নির্দেশনাগুলো সব যদি সে ভালো বুঝতে পারে, তাহলে এই অর্থনৈতিক কূটনীতি সে খুব ভালো পার্সু করতে পারবে। সো এটা তো আপনার জন্য খুব ভালো একটা পয়েন্ট যে আপনি অর্থনীতিতে পড়েছেন। এইভাবে আপনি বলেন, আমি যদি যেহেতু অর্থনীতির ছাত্র, অর্থনৈতিক কূটনীতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই পার্সু করার জন্য তার নির্দেশনা দিচ্ছেন, আমরা করছিও। সেই জায়গাতে আমি আরো বেশি ভালো, সবাই কাজ করছে, ভালো করছে, আশা করছি আমি নিজে আরো ওখানে সবার সাথে গিয়ে আমার অংশটুকু কন্ট্রিবিউট করে আর একটু বেশি ভালো করতে চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। সাবজেক্ট রিলেটেড এক একটা প্রশ্ন করলে সারাদিন আমি শেষ করতে পারবো না ভাই। সরি স্যার, আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। আমি ক্যাডার চয়েস লিস্ট সম্পর্কে জানতে চাচ্ছিলাম। ক্যাডার চয়েস লিস্ট বলতে দেখেন, আপনাকে এই জন্য একটা মুশকিল হয়ে যায় ইন্টারঅ্যাক্টিভ না হলে। ক্যাডার চয়েস লিস্ট বলতে কি আপনি কোনটা দিয়েছেন না কোনটা দিবেন, সেটা যদি আপনি এটা বুঝিয়ে থাকেন যে আমি 1 নম্বরে কোনটা দিব, 2 নম্বরে কোনটা দিব, সিরিয়ালি কি দিব, কোনটা দিব, এটা নির্ভর করবে আপনার উপরে এবং ধারণার উপরে। আপনি যদি যেমন ফরেন সার্ভিস যদি প্রথম পছন্দ দিতে চান, আপনাকে প্রথম দিকে থাকতে হবে রেজাল্টে সেরকম আপনার ধারণা রেখে নিতে হবে যে আপনি 65% উপরে স্কোর টোটাল পেতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আপনি ভালো ইংরেজি জানবেন। তৃতীয় হলো আপনি গ্লোবাল ইস্যুস সম্পর্কে যে কোনোটাতেই প্রয়োজন হবে। তো পুলিশ, কাস্টমস, প্রশাসন সব ক্যাডারে গেলে ইংরেজি কোনো না কোনো অংশে আপনাকে কম বেশি প্রয়োজন হবে। আর মোটামুটি একটা রিজনেবল স্কোরের ভিতরে থাকলে প্রশাসন পাওয়া সম্ভব, যেহেতু প্রশাসনে পদের সংখ্যা বেশি, সুতরাং সেখানে নাম্বারের পরিমাণ একটু কমে আসে। কোনোটাই কমে না, আর ক্যাডার কোনোটাই ছোট না, কোনোটাই খারাপ না, কোনোটাই বা অতিরিক্ত বড় কিছু না, সবগুলো ভালো ক্যাডার। সুতরাং আপনি যেটা দেন শুধুমাত্র ওই ক্যাডারের স্কোরের পরিমাণ এবং কি হিসাবে ওখানে আপনার ভাইবাটা কেমন কিভাবে হতে পারে, এই দুটা ভালো করে জেনে আপনি পরীক্ষা দেন বা চয়েস লিস্টে 1, 2, 3, 4 দিন, সেটাই ভালো হবে। আপনাকে সুস্থ রাখুন। আমিন আমিন আমিন। ধন্যবাদ বোরহান আপনার দোয়া করার জন্য। কৃতজ্ঞ যে আমার কষ্টটা সফল হবে সেটা। তাহমিদ হাসান ইমতিয়াজ, প্রথম পছন্দ পররাষ্ট্রীয় মতাবস্থা। চয়েস লিস্টের পরের চয়েস অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, কাস্টমস ইত্যাদি নিয়ে প্রশ্ন করলে করণীয় কি? চয়েস লিস্টের কয়টা চয়েস সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। ভাই এখন দেখেন, চয়েস লিস্টের যে কোনোটাই ওনারা, এটা তো কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আমার পররাষ্ট্র বলে পররাষ্ট্রই জিজ্ঞেস করবে। সাধারণত প্রথম পছন্দের উপরেই বেশি প্রশ্ন করা হয়ে থাকে। কাউকে কাউকে আমরা দেখি যে জিজ্ঞেস করছে যে আপনার শেষ পছন্দ কোনটা, মোট কয়টা পছন্দ দিয়েছেন। সে তো আমি বললাম যে স্যার আমি 8টা পছন্দ দিয়েছি, তো শেষ কোনটা? এক্স ক্যাডার। তো বলে এটা কেন শেষে দিলেন, কেন এটা প্রথমে দিলেন না? সো এটার জন্য আপনাকে জুৎসই জবাব তৈরি করে নিয়ে যেতে হবে। এটা এই ধরনের প্রশ্ন করা হয়। এটা আপনারা পড়ে দেখো, বুঝতে পারবে ক্যাডার তোমার যা পছন্দ তাই দাও। ক্যাডার যা পছন্দ সেটা তো দিবেই। আমি আপনার সাথে একটু যোগ করি খাদিজা, দেওয়ার সাথে সাথে যেমন যদি কেউ পররাষ্ট্র দেয় এবং সে ইংরেজি না জানে, তো এটা তার জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে ভাইবার সময়। এবং সে যদি মনে করে যে না আমি 65% বা তার চেয়ে বেশি স্কোর ভাইবা রিটেন মিলে পাবো না, তাহলে দ্বিতীয়বার চিন্তা করা তার দরকার বলে আমি মনে করি। সো আমার পছন্দ সাথে সাথে আমার সামর্থ্য, এগুলো মিলিয়ে পদের সংখ্যা, এগুলো মিলিয়ে আপনার পছন্দের লিস্টটা তৈরি করা উচিত। ফারহানা বেগম, অনেক ধন্যবাদ স্যার, আপনাকে স্বাগতম। 40তম আমার শেষ বিসিএস, এর আগে কখনো প্রিলি পাস করা হয়নি। আমি যদি বলি পারিবারিক কারণে ওভাবে চেষ্টা করা হয়নি।
ইজ ইট ওকে নাকি স্যার পারিবারিক সমস্যাগুলো স্পেসিফিক ভাবে বলবো? ফারহানা, শেষ বা প্রথম যেটাই হোক না কেন, সাধারণত কোনো অথরিটি সমস্যাকে শুনতে চায় না। পারিবারিক সমস্যা, আমি স্যার বিয়ে শাদী হয়ে গেছিল, এগুলো বলতে পারে না যে বিয়ে শাদী হয়ে গিয়েছিল এবং আমি জানি না, এটা আমি কমন বলছি, আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হলে আপনি আমাকে মাফ করবেন, যে স্যার মাস্টার্স করতে করতে বিয়ে হয়ে গেছে, বাবা মা পছন্দ করে বিয়ে দিয়ে দিয়েছেন, সংসার করতে গিয়ে অল্প সময়ে বাচ্চা হয়ে গিয়েছে, বা এ ধরনের কারণে স্যার আর প্রস্তুতি নেওয়া সম্ভব হয়ে ওঠে নাই, হাজবেন্ডও দূরে থেকেছে বা হাজবেন্ডের চাকরি নিয়ে ব্যস্ত থেকেছে, বা কি আছে লজিক আমি তো জানি না। এটা আপনি যদি ব্যক্তিগতভাবে কথা বলেন আমার সাথে, তখন হয়তো আমি একটা ধারণা আপনাকে দিতে পারি। বিষয়গুলো না জেনে আন্দাজে ধারণা দেওয়াটা উচিত না, তবু আমি জাস্ট একটা ব্রড লাইন দেওয়ার চেষ্টা করলাম। যে যখন আমার স্যার মোটামুটি পড়ার মতন একটা অবস্থায় যে পড়াশোনা করতে পারবো আমার মনে হয়েছে, তখনই আমি বিসিএস পরীক্ষা দেওয়া শুরু করেছি বা দিয়েছি স্যার। কামাল উদ্দিন, আমি অর্থনৈতিক কূটনীতিকে ফোকাস করে একটা উত্তর রেডি করেছি, একটু কনফিউশন জিজ্ঞেস করেছি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা কামাল, ঠিক আছে, এটা আমি জবাব দিয়েছি বা আপনি আশা করি পেয়ে গেছেন সেই জবাবটা। Rana Mustafa, what are the important treaties and conventions which are asked in Viva? এরকম কোন স্পেসিফিক বিষয় নাই, এটা আপনারাই দেখেন যে কোন বিষয় জিজ্ঞেস করছেন। অমুক ট্রিটি কি, সেটা যে কোনোটাই জিজ্ঞেস করে ফেলতে পারে। আপনার মন্ট্রিয়াল ট্রিটি জিজ্ঞেস করলো, অমুক প্রোটোকল জিজ্ঞেস করলো, কিয়োটো প্রোটোকলটা কি। সাধারণত যেগুলো চর্চা বেশি হয়ে থাকে ওই বিষয়গুলোকে সামনে নিয়ে আসার বা ওই বিষয়গুলোর উপরেই পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্যরা প্রশ্ন বেশি করে থাকেন। যেমন ট্রিটি এবং কনভেনশনের পার্থক্য কি, এগ্রিমেন্ট এমওইউ এর ভিতরে পার্থক্য কি, এগ্রিমেন্ট কি, প্রোটোকল কি, এই ধরনের প্রশ্ন তো করা হয়ে থাকে, হামেশাই করা হয়ে থাকে। বা আপনি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান, কি অতিরিক্ত আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, কোন দিক থেকে পারবেন, এই ধরনের প্রশ্ন তো করা হয়েই থাকে। খাদিজা বিনতে কাফিজা, জি স্যার, সব নিজের কাছে। কি বিষয়ে ভাই নিজের কাছে? সবই তো অবশ্যই নিজের কাছে। ফারহানা বেগম, স্যার আপনার সাথে সরাসরি কথা বলার সুযোগ হবে কি? ফারহানা, জরুরি হলে তো সেটা হতেই পারে। আমি আসলে খুব বেশিরভাগ সময় প্রচন্ড ব্যস্ত থাকি, সুতরাং আপনি যদি মোবাইলে ফোন করতে চান, ন্যাচারালি আমি এখানে পাবলিকলি মোবাইল নাম্বারটা দিতে চাইছি না, আপনি আমাকে ইমেল করেন, তারপর দেখা যাবে। আমার ইমেল আমি অনেককেই দিয়েছি, এটা কমন, এটা আপনি সহ যে কেউই জরুরি কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারে, আমি সুবিধা মতো রেসপন্স করবো ইনশাআল্লাহ। এটা আমার ইমেল। সুতরাং ভাইবা রিলেটেড যে কোনো বিষয় যদি আপনারা বিসিএস রিলেটেড কোনো কিছু জানতে চান, আমাকে ইমেল করেন, আমার সাধ্য মতো আমি জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো শেষ মোটামুটি, আজকের আর প্রশ্ন করবো কাউকে দেখছি না। গ্লোবাল পার্সপেক্টিভ, আবার একটা প্রশ্ন। Sultanul Faisal, sir, if I'm asked to give a speech, that means deliver a speech in UN, then how I will present? Okay, Sultan, that's a good question that can be asked anytime. Not only the UN, on any topic you may be asked to deliver a speech or explain something. I was even asked in the Viva board while I was facing the Viva in 13 BCS, I was asked the same type of question. I was asked to deliver a speech on the presidential form and parliamentary form of government in Bangladesh. So that was asked to, I was asked about it. So now your question is to deliver a speech in the UN. Let me be a bit specific. You need to have a topic on that. Without topic, you cannot deliver any lecture or you cannot deliver any speech anywhere. So I understand that what you have asked, that there should be a specific topic. I am just giving you the pro forma. So you can arrange accordingly. Whatever the topic is, you can sorry.
in the UN system, this is everywhere, it's common even. First, you have to address the chair, because whenever there is a meeting, there is a chairperson or president or Sabhapati. Of course, it is there. Mainly in UN system or in United Nations, there is a president and all our dignitaries there. These two type of people are mainly there. Few audience might be there. So the addressing should be the beginning. Normally, we deliver a speech, keeping ourselves standing on a desk or somewhere, or maybe on my own table. So stand up and say good morning, good afternoon, respected chairperson, present ladies and gentlemen, and excellencies. Good morning, good afternoon to everybody. This will be the starting. Then you have to come on the point specifically. Don't make it unnecessarily long. Focus on the topic you have been given, or focus on the topic you are delivering the lecture on. Be very specific and be very nice. Put information, don't put fact unnecessarily. Put because you will not be given huge enough time, half an hour, to give deliberation. And specifically for the Viva, I can say you that the Viva board, the Public Service Commission, will judge you within first 30 seconds that how you can deliver anything, any reply, not only the speech, any reply, how you are addressing the reply within the 30 seconds, they try to understand. So use this first 30 seconds very calculatively. Don't put any fact, absolutely not. Don't use any unnecessary words. Be very focused. Anyway, so addressing, then discuss the issue you are discussing over there. Give a specific logic, reason, data, whatever it is. And at the finishing, put your suggestion that this can be done because you are representing a country when in the United Nations. That say I am representing Bangladesh, so I will be saying, or I will be putting forward all the relevant information which is required or which will be beneficial to Bangladesh. Which will be beneficial to Bangladesh. And finally, I will tell in favor of my country, and I will suggest that this UN or the respected delegates or excellencies may kindly do this, this, and this for the betterment of the globe or for the betterment of the member countries. And the last word is thanks for your kind or patient hearing. So that is the main format. Abdul Mumin sir, আপনার আমার লুকিং বেশ রাখি কোনো হাত নেই, এক্ষেত্রে আমার করণীয় কি? কারিগরি কারণে শুনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আব্দুল মুমিন হতে পারে। আমি বলেছি যে আমাকে এক বোন বলেছেন যে আমার চেহারাটাও রাগী রাগী এবং স্বাভাবিকভাবে হয়তো বদরাগী মনে হয়েছে তার কাছে, হতেই পারে। আমি বলেছি যে সৃষ্টিকর্তা আমাকে বা আপনার ক্ষেত্রেও যেটা বলছেন, যদি সৃষ্টিকর্তা এরকম করে সৃষ্টি করেই থাকে তাহলে আমার খুব বেশি কিছু করার নেই সেখানে। বাট এরপরেও সৃষ্টিকর্তা আমাকে যে যোগ্যতা বা যে সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব সমস্ত মানুষের সাথে স্মাইলিং ফেস নিয়ে কথা বলতে, হাসি মুখে কথা বলতে, তাদের উপকারে আসতে, আমার যেখানে সম্ভব, যতটুকু সম্ভব কারোর সাথে বিবাদে না জড়িয়ে সবার সাথে হাসি মুখে কথা বলে সবাইকে উপকার করার জন্য চেষ্টা করা। আর যে স্বল্প ভাইবার কথা যদি বলেন, ভাইবার সময় আমি একই কথা বলবো যে আপনি হাসি না, স্মাইলিং ফেসে থাকবেন, যেটাকে আপনি যেহেতু মাদ্রাসা বেসড আপনি বলেছিলেন আমার যতদূর মনে পড়ে একটু আগেই। সো তাবাসসুম, যেটা সুন্দর একটা স্মাইলিং ফেস, মুখটাকে রাখা, গ্লোরিফাইং রাখা, সেভাবে আপনি চেষ্টা করে যান ভাই। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো, যেহেতু একজন বোন বলেছে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সেটা আমার জন্য। Sir, my brother asked you a question. Please give him the real answer. Alamgir, what is the question? I don't know. You have to ask the question. My brother asked you a question. Please give him a real answer. So what is the question? And Alamgir, do you think that I'm giving fake answer? I don't know. If I give a fake answer, and if you have that understanding from me that whatever the answer I'm giving that is fake, I'm sorry, brother. And I don't know if I did that. Definitely, I can say that consciously I did not do anything fake. I personally, in my life, even I try to avoid anything fake. I try to practice the real thing. So if you have the understanding that I'm giving the fake answers, please excuse me. I'm sorry for that. Even where is that problem I am having?
If you point out that there I am giving fake answer, so I will correct myself and I will be really thankful to you. Faisal sir, ভাই আলমগীর ফয়সালের জবাব তো আমি দিলাম, ইউএনএসএ যে ডেলিভারেশন দিবে সেটা তো আমি দিয়েছি ভাই। আমি আপনার বিষয়টাকে আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাচ্ছেন বা কোথায়, আমি ঠিক ক্লিয়ার হতে পারলাম না ভাই। ফয়সালের জবাব তো আমি দিলাম, সেটাকে আমি ফেক দিলাম? সরি ভাই, এরকম যদি আমি ফেক দিয়ে থাকি আপনার মনে হয়, আমি দুঃখিত সেজন্য, বাট আমার জ্ঞান তো আমি ফেক দিইনি ভাই। সবুজ রয়, আমি বিশ্ববিদ্যালয় থেকে দর্শন নিয়ে গ্রাজুয়েশন শেষ করেছি। 43তম বিসিএস এ ক্যাডার চয়েস দেওয়া নিয়ে খুব বিভ্রান্তিতে ভুগেছি। 43 বিসিএস আমার প্রথম আবেদনের প্রথম চয়েস পররাষ্ট্র প্রশাসন, কোনটা যুক্তিযুক্ত হবে একটু বলবেন? সবুজ, একটু আগেও আমি বলেছি, দেখেন যে আপনি পররাষ্ট্র দিবেন না প্রশাসন না পুলিশ, কোনটা দিবেন এটা নির্ভর করবে আপনার যোগ্যতার উপরে ভাই। এটা আরেকজনের বলে দেওয়াটা ঠিক না। আপনি আপনাকে নিজেকে সবচেয়ে বেশি অ্যাসেস করতে পারেন। আমি একটা গাইডলাইন বলেছি অলরেডি, সেটা আপনি লক্ষ্য করেন। আবারও আমি বলছি, ঠিক আছে, যদি আপনি মনে করেন যে 65% উপরে রিটেন ভাইবা মিলে আপনি পাবেন এবং আপনার ইংরেজিতে ভালো দক্ষতা আছে, যেহেতু সাধারণত দেখা যায় যে পররাষ্ট্র বিষয়ক যারা প্রথম পছন্দ দিয়ে থাকে এফএ ক্যাডার, তাদের ভাইবাটা নরমালি ইংরেজিতেই হয়ে থাকে। সো আপনার বিষয় কি সোশিওলজি না জাতীয় বিশ্ববিদ্যালয়, এগুলা বড় ফ্যাক্টর না। আপনি ভালো স্কোর করতে পারবেন কিনা সেটা, সাথে সাথে আপনি ভালো ইংরেজিতে দক্ষ কিনা এবং গ্লোবাল ইস্যুস সম্পর্কে আপনি পরিষ্কার কিনা, এই বিষয়গুলো যদি মিলে যায় আপনার, আপনি পররাষ্ট্র প্রথম পছন্দ দিতেই পারেন, কোনো অসুবিধা নাই। পররাষ্ট্রের পরে সাধারণত দেখা যাচ্ছে ইদানিং যে পুলিশে কাছাকাছি স্কোর প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে স্কোরের কথা চিন্তা করে আপনি যদি মনে করেন পুলিশও দিতে পারেন। প্রশাসনে তার চেয়ে হয়তো একটু কম স্কোরে হলে হতে পারে, প্রশাসন বা কাস্টমস, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, তারপরে আপনার ট্যাক্সেশন, এই সব ক্যাডারেই 60-এর কম বেশি কাছাকাছি জায়গার স্কোর প্রয়োজন হয়। সুতরাং আপনার কত স্কোর আপনি পেতে পারেন সেটা হলো আপনার সামর্থ্যের উপরে, সেটা তো আমি বলে দিতে পারছি না ভাইয়া। তবে এটা বললাম আবারও যে আপনার সাবজেক্ট কি ছিল, সমাজ বিজ্ঞান না সমাজ কল্যাণ, তাতে কিছু আসে যায় না। আপনি কি ঢাকা ইউনিভার্সিটি থেকে না জাতীয় বিশ্ববিদ্যালয়, সেটাও বড় কোনো বিষয় নয়। কেমন? যেগুলো বলেছি আপনি সেগুলো ফলো করে দেখেন। সাবরিনা নওশিন, ওয়ালাইকুম সালাম। আপনাকে আব্দুল মুমিন, ধন্যবাদ, আপনাকে স্বাগতম। তাহমিদ ইমতিয়াজ, পরে রেকর্ড লাইভ শুনে নেবেন। হ্যাঁ ভাই, এটা তো আমি বলেছি। ফারহানা বেগম, অনেক অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন ছিল, চয়েস লিস্টে পররাষ্ট্রগুলির আনসার দেইনি, কিন্তু আমি যথেষ্ট লম্বা সুন্দর হলে সুন্দর উত্তর আশা করছি। ভাই, উত্তর কি আমি খুব অসুন্দর দিচ্ছি কিনা জানি না, যদি আপনার মনে হয় সেজন্য আমি দুঃখিত যে আমি অসুন্দর জবাব দিচ্ছি। আমি আমার যোগ্যতা অনুযায়ী জবাব দিচ্ছি। নিঃসন্দেহে অনেকে আমার চেয়ে অনেক যোগ্যতা বানিবেন, আপনাদের ভিতরেও থাকবেন। তাদেরকে আমি তাদের কাছ থেকে যে কোনো মুহূর্তে আমি তাদের নলেজ শেয়ার করতে রাজি, তাদের কাছ থেকে শিখতে আমি রাজি আছি এবং শিখলে আমি নিজেই উপকৃত হব। চয়েস লিস্টে আপনি পররাষ্ট্র পুলিশ আনসার দেন নাই, এটাতে আমি কোনো সমস্যার বিষয় দেখি না। পররাষ্ট্রটা অনেকেই দেয়, সুতরাং এটা ভয়ের কিছু নাই, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। পুলিশ অনেকে দেয় না, সে হয়তো পুলিশের কষ্টের কথা চিন্তা করে, অনেকে পোশাক পরিচ্ছদের কথা চিন্তা করে, অনেকে নাও দিতে পারে, সেটা তো কোনো অন্যায় আমি দেখি না। আনসার তো ভাই অনেকে এমনিতেই দেয়, অনেকের প্রথম 1 নম্বর চয়েসও দিতে পারে। সুতরাং এর কোনোটাকেই আমি কোনো দোষ বা ত্রুটি বলে মনে করছি না, কারণ পাবলিক সার্ভিস কমিশনের কোনো বাধ্যবাধকতা নাই যে আমাকে কোন অপশনটা দিব কোন অপশনটা দিব না, এটা আমার উপরে নির্ভর করে। আমাকে শুধু ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে যে আমি যদি এই চয়েসটা দিতে চাই, এই ক্রাইটেরিয়া আমাকে থাকতে হবে। ওই ক্রাইটেরিয়া আছে, কিন্তু আমি ওই জায়গায় যেতে চাই না, তো স্বাভাবিকভাবে আমি সেটা দিব না। হ্যাঁ, প্রশ্ন পাবলিক সার্ভিস কমিশন কখনো যদি করে ভাইভাতে গেলে যে আপনি এটা দেন নাই কেন, তো আপনি সত্য কথাটা বলেই দিলেন, স্যার ফরেন মিনিস্ট্রিতে আমার মনে হয়েছে যে স্যার আমি এত ভালো রেজাল্ট করতে পারবো না, বা আমার ইংরেজিতে দক্ষতা অত ভালো নেই। এই ইংরেজির দক্ষতা না বলে বরং বলা উচিত যে আমার স্যার
ওভারঅল আমি যে 65-67% বা 68% স্কোর প্রয়োজন হতে পারে বলে শুনেছি, আমার মনে হয়েছে অত স্কোর হয়তো স্যার আমি নাও পেতে পারি। এটা একটা আনসার হতে পারে। আর একটা যেমন হতে পারে যে স্যার শুনেছি পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বেশিরভাগ কাজ করা লাগে, তো আমি স্যার আসলে দেশেই থাকতে চাই আমার বাবা মা আমার সন্তান বা অমুকের সাথে সেবা করার জন্য বা তাদের সাথে মিলেমিশে থাকার জন্য, বাইরে বিদেশে যেতে আমার কাজের জন্য দীর্ঘ সময় থেকে আসতে আমি আসলে মানসিকতা ঠিক করতে পারিনি, এটাও একটা কারণ হতে পারে। পুলিশে কেন দেন নাই সেটাও হতে পারে, না দিলে এটা জিজ্ঞেস করবে না, সাধারণত করেও না, কেন দেন নাই। তো আপনি একইভাবে বলতে পারেন স্যার ক্যাডার তো ভালো, কিন্তু আমি মনে করেছি যে প্রশাসনে আমার যোগ্যতাটা বেশি কাজে লাগাতে পারবো এবং আমার এটা বেশি ভালো লাগে প্রশাসনে কাজ করতে। পুলিশেও স্যার ভালো, কিন্তু আমার মনে হয়েছে যে পুলিশের চেয়ে আমি প্রশাসনে আমার মন বেশি টানে এবং আমি আরো ভালো করবো। এ ধরনের আপনি বলেন, কোন ক্যাডারকে দোষারোপ করা দরকার। আলমগীর কবির নাইস। জাকির হোসেন আসসালামু আলাইকুম স্যার, আপনাদের দোয়ায় ভাইবা ভালো হয়েছে। খুবই সুন্দর কথা। ওয়ালাইকুম সালাম জাকির, আপনার ভাইবা ভালো হয়েছে কিনা আমরাও খুশি হয়েছি, আমি তো খুশি হয়েছি এবং আমার ধারণা অন্য যারা আপনার কমেন্ট দেখছে তারা অবশ্যই খুশি হবে। সুলতান ফয়সাল, থ্যাংক ইউ স্যার for your kind reply. Okay, Faisal, you are most welcome if that is really beneficial to you. Imi Hassan, Walaikum Salam. স্যার আদার ক্যাডার থেকে কি ডেপুটেশনে বিশেষ ফরেন সার্ভিসে যাওয়া যায়? রিমি, এটা খুব সীমিত। এখন আপনি যদি ডেপুটেশন বলেন, এটা আসতে পারে খুব স্বল্প সময়ের জন্য, কিন্তু এই ক্যাডারে থাকা যাবে না। হয়তো 3 বছরের জন্য আসবে, কাজ করে আবার সে তার নিজের প্যারেন্ট ক্যাডারে ফিরে যাবে। আত্মীকরণ যদি বুঝিয়ে থাকেন সেটা আর এখন হয়। Anup Mutsuddi, if a Viva candidate asked how you relate your subject with foreign admin police, what will be the best answer? Subject না অমিত, এটা আমি আগেও একটু আগে আমি অনুরোধ করেছি যে ভাই সাবজেক্ট অনুযায়ী দয়া করে আমাকে জিজ্ঞেস করেন না, কারণ এটা ইনফিনিটি। এক একটা করে যদি আমি জবাব দিতে শুরু করি সারা রাতেও সম্ভব হবে না ভাই। এটা আমি সরি, আমি আগেও অনেকবার রিকোয়েস্ট করেছি এক একটা সাবজেক্টে আমার অমুকটা রিলেট করে দেওয়া ভাই। আপনারটা আপনি ভালো রিলেট করতে পারবেন, আমি সরি দাদা। Alamgir Kabir, nice sir, it's very glorious and mind-blowing class sir. Your voice is nice. Let's go in the next. Thank you very much, bhai, for the comment you have made, Alamgir Kabir. If your Viva is asked, bhai, Anup Mutsuddi, you have asked the same question earlier also. This is the second question you are asking. I'm sorry, I'm not going to repeat all the questions because already I have replied this question. Farhana Bekum, অসংখ্য ধন্যবাদ স্যার সুন্দর উত্তর দেন। আপনাকেও ধন্যবাদ, স্বাগতম আপনাকে, যদি আপনার উপকারে লাগে ভাই। আমিনুর রহমান স্যার, ইংরেজি সাহিত্য পড়ে পড়াশোনা আপনার পঠিত বিষয়। ভাই আমি এই প্রত্যেকের বিষয়কে আমি রিলেট করতে আর আমি চাচ্ছি না, আমি সরি ভাই, এটা আমি জবাব দিব না। অলরেডি এটা অনেকবার অসংখ্যবার দেওয়া হয়েছে এই ধরনের বিষয়। আপনি আপনার বিষয়টাকে সুন্দর করে রিলেট করে নেবেন। বিলকিস চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেকেই বলে ভাইভাতে প্রশ্ন করে হিসাব বিজ্ঞান পড়ে প্রশাসন কেন প্রথম পছন্দ দিলেন? ভাই সাবজেক্ট রিলেটেড করতে বলে ভাই, বলে তো আপনার সাবজেক্ট তো আমি পড়ি না ভাই, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি। আপনি আমাকে বলেন ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেট করতে, আমি চেষ্টা করে দিব। আপনার সাবজেক্টের রিলেশনটা আপনি করেন, অথবা এক কাজ করেন আপনারা আমাকে ইমেল করেন, তারপর দেখবো। কারণ এখানে এক একটা করে যদি আমি জব দিই, আই রিয়েলি বি আনডান, এটা সময়ের অনেক বাইরে চলে যাবে। প্রত্যেকের সাবজেক্ট নিয়ে যদি আমি তার 5টা ক্যাডারকে রিলেট করা শুরু করে দিই, এটা ডিফিকাল্ট হয়ে যায় ভাই আমার জন্য। বাদল সৈয়দ বন্ধু, অনেক ধন্যবাদ। আপনারা ভাই জানেন যে বাদল সৈয়দ আমাদের বন্ধু, ব্যাচমেট এবং এই মার্চ ফরওয়ার্ডের সে উদ্যোক্তা। আমি নিজে তার বিভিন্ন কার্যকলাপে সবসময় অনুপ্রাণিত হই। তার বাচনভঙ্গি, তার লেখা, তার কার্যকলাপ সবকিছু আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আর আজকে যে আমি আপনাদের সামনাসামনি হয়েছি বা দুটো কথা বলার সুযোগ পাচ্ছি, এটা আমার বন্ধু বাদল সৈয়দ স্যারের অনুপ্রেরণায় বা তার সহযোগিতায়। আমি কিন্তু আমার ধারণা
আপনারাকে সবাই ধন্যবাদ জানাবেন এবং তার প্রতি কৃতজ্ঞ থাকবেন। এই ধরনের একটা প্ল্যাটফর্ম করোনার সময় যখন মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না, এরকম একটা সময় ভার্চুয়াল একটা প্ল্যাটফর্ম এবং আধুনিক একটা প্ল্যাটফর্ম ওনার সহযোগিতা এবং ওনার উদ্যোগে এটাকে যে সামনে নিয়ে আসা হয়েছে, আপনাদের সাথে লিঙ্ক করে দেওয়া হয়েছে, সুযোগ করে দেওয়া হয়েছে, এটার জন্য আমরা সবাই তাকে ধন্যবাদ জানাতেই পারি এবং উনি অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত। বিলকিস স্যার, সবাই বলে হিসাব বিজ্ঞান থেকে নাকি অ্যাডমিন ক্যাডারে আসে না, এটা কতটা সত্য? বিলকিস চৌধুরী, এটা একদমই সত্য না। দেখেন, সাবজেক্ট বড় ফ্যাক্টর না ভাই। সবসময় আমি বলেছি, একটু আগেও আমি বলেছি যে দেখেন, কে কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেন বা কে কোন সাবজেক্ট থেকে পাশ করেছেন, এটা বড় বিষয় না। ক্যাডার পাওয়ার জন্য আপনার জন্য প্রথম হলো রিটেনে খুব ভালো স্কোর আপনি করতে পারলেন কিনা, এটা জরুরি। প্রিলিমিনারি তো পাস করবেনই, না হলে রিটার্ন দিতে পারবেন না। সুতরাং রিটেনে ভালো স্কোর করা এটা খুব জরুরি, 1 নাম্বার। দ্বিতীয় হলো ভাইভাতে স্কোর বেশি ভালো পাওয়া। ভাইভাতে আপনার অ্যাবিলিটিটা, আপনার অফিসার সুলভ আচরণ, জবাব দেওয়ার ভঙ্গি, কিউমা, সবকিছুকে যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, কোন সাবজেক্টে পাশ করেছেন, এটাতে কিছুই আসে যায় না। সুতরাং আপনি যে ধারণাটা যার কাছ থেকেই পেয়ে থাকেন, আমি এটাকে বলতে পারি যে এই ধারণাটা সঠিক নয়। ভাই, আপনারা যদি আর কিছু না থাকে, আমি শেষ করে দিতে চাচ্ছি। এখন বেশ খানিকটা সময় আমরা নিয়েছি। আপনারা দেখেন, যারা ফরেন সার্ভিস অপশন দিয়েছেন তাদের জন্য আমি কিছু কথা বলি। আমার বিভিন্ন সময়ে সেশন হয়েছে, একাধিক সেশন হয়েছে, সেগুলোকে আপনার নিশ্চয়ই, আমি জানি যে এখানে যারা মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষ, আয়োজক যারা, তারা সেটা রেকর্ড রেখেছে। আপনারা যারা তাদের সদস্য, তারা সেই রেকর্ড গুলো দেখে নিতে পারেন। আর ভালো ইংরেজি তো ফরেন সার্ভিস ফার্স্ট অপশন দিলে আপনাকে জানতেই হবে, সেটা একদম নেসেসারি। সো সেই বিষয়টাকেও মাথায় রাখা জরুরি। আরেকটা হলো যে ভাইবা যখন হয়, পাবলিক সার্ভিস কমিশন দেখবেন যে ভাইবা নিচ্ছে, আপনারা সেই ভাইবাকে লক্ষ্য করতে থাকেন, দেখতে থাকেন যে কোন মেম্বার স্যারের বোর্ডে কিরকম প্রশ্ন করা হয়, কোন ক্যাডার প্রথম পছন্দ দিলে কেমন প্রশ্ন করা হয়, সেগুলা যতটা আপনি ফলো করতে পারবেন, একটা ধারণা আপনি পেতে পারবেন। ভাইবার ব্যাপারে এক্সক্লুসিভলি আমরা একটা কথা বলেছি, একটা সেশন আমরা করেছিলাম যে ভাইভাতে কি প্রশ্ন হয়, কি ধরনের প্রস্তুতি নিতে হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রায় 2 ঘন্টার একটা সেশন আমরা করেছিলাম। সেটাও আপনারা ভালো করে দেখে নেন। একটা সেশন হলো যে ভাইবার বিষয়ে, যে কিভাবে ভাইভাতে আমরা কি কি ধরনের প্রশ্ন হতে পারে বা কোন বিষয়গুলো পড়াশোনা করলে ভালো হতে পারে, সেইগুলো কিভাবে আমার ভাইভাটা ভালো হওয়া সম্ভব, ভাইবা বোর্ডকে কিভাবে আমি আমার ফেভারে নিয়ে আসতে পারি, ইত্যাদি সম্পর্কিত একটা সেশন ছিল। সেটাকে আপনারা রিভাইন্ড করে দেখতে পারেন একটা। আর পররাষ্ট্র সম্পর্কে আমরা তো একাধিক সেশন করেছি, আলাপ আলোচনা করেছি, সেগুলোকে আপনি ভিডিওতে পাবেন। সেই ভিডিওগুলো আপনি নিয়ে আসেন, দেখেন, ওর ভিতরে সবগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। Rana Mustafa, what is your opinion about Bangladesh India-China relation? Bangladesh and India-China relation. Which country do you prefer? I prefer every country. I love my Bangladesh. I prefer every country because that is the principle of the foreign policy. What is given by the father of the nation? Friendship towards war, matters none. Clear. Everyone is our friend. So I have no fascination to X and Y. If you want to mean that, I beg your kind excuse. Definitely, I am not there. India, China, equally important to me. Yes, China is my number 1 development partner, biggest trade partner. India is strategically very important to us.
our Honorable Foreign Minister, once he had a deliberation, once he stated that we have the blood relationship, blood connection with India, because India has given us all kind of support during the birth of Bangladesh, during the liberation of Bangladesh. So India is definitely very, very important to us, both strategically, politically, and for other reasons also. Due to the birth of Bangladesh, their contribution everywhere. And China is important to us for our economy, especially we are going to be graduated from LDC to the developing country. So here also, if we want to sustain our economy, if we want to gradually improve our economic relationship, China is a nation from where we can have various kinds of help. And we are having it also. So depending on the requirement, depending on the depending on the necessity, I really like to have very good relationship with my neighbor India, as well as with China, my biggest trading partner. Both are important to me. Sultanul Faisal, how much marks maximum a candidate can get in the BCS Viva? But it depends. They can get 160 easily if he or she is capable. Her gesture or his gesture, posture, the replying, the acumen, the intelligence, everything. If he can satisfy the Viva board totally, I believe 160, that means 80% marks he or she can get. Even what I have had the knowledge, more than 180, more than 80% marks can be achieved in Viva, maybe 90%. I don't find any problem to that. If he or she can be eligible to get 90% marks, he can get it or she can get it. Maximum, I can say you maximum a candidate can get 200 marks, not more than 200. That I can say definitely. Not more than 200 a candidate can get. স্যার আর বোধহয় কারো কিছু নেই মনে হচ্ছে। সো ঠিক আছে ভাই, সবার সাথে ভালো সময় কাটলো আজকে সন্ধ্যাটা। আবারও আমি শুরু যেভাবে করেছিলাম যে সবার ভাইবা ভালো হোক। আর আজকের আলোচনায় যদি কেউ আমার তরফ থেকে কষ্ট পেয়ে থাকেন বা আমার রাগি রাগি চেহারা যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে, আমি সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমাকে শুধরিয়ে নিতে যতটুকু আমার পক্ষে সম্ভব সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করব। আমার জ্ঞানের সীমাবদ্ধতা আমি সবসময় স্বীকার করি, এখনো স্বীকার করছি। আমি সবকিছু দুনিয়াতে জানি না, অসংখ্য কিছুই জানি না। অতি সামান্য হয়তো দু একটা বিষয় আমি জানতে পারি, যেমন আমার নাম কি সেটা আমি জানি, মোটামুটি জানি। সো এরকম বিষয়গুলো ছাড়া গভীর জ্ঞানের অধিকারী আমি নই। আপনাদের সাথে থাকতে ভালো লাগে সব সময়, সেজন্য থাকি, কিছু কথা বলি। সেটা যদি আপনাদের উপকারে লাগে কোনোভাবে, তো সেটা আপনাদের বড়ত্ব, আপনাদের উদারতা। আর যদি উপকারে না লাগে, সেটা আমার সীমাবদ্ধতা, এবং সেজন্য আমি আপনাদের কাছে সবসময় ক্ষমা প্রার্থী, এখনো ক্ষমা প্রার্থী। আপনারা দোয়া করবেন আমি যেন আমার সেই ত্রুটিগুলো যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠতে পারি। এই জন্য আপনাদের সহযোগিতাও আমি সবসময় কামনা করব। আপনারা আমার ইমেল আইডি আপনাদের দিয়েছি, সেখানে আপনারা মন্তব্য করেন। আমি আপনাদেরকে তো কাউকে সরাসরি চিনি না, সুতরাং ইমেল করলে আমার রাগি চেহারাও আপনাদের আর দেখতে হবে না ভাই। এবং আমি রাগও করব না, বরং আমার ত্রুটিগুলো যে ধরিয়ে দেয় সেই আমার ভালো বন্ধু। আরবিতে বলে তাকে মুহসিন, সেই আমার উত্তম বন্ধু আসলে, যে আমার ত্রুটিগুলোকে ধরিয়ে দিবে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করব। আমি চেষ্টা করব আপনারা আমার ত্রুটিগুলোকে যদি ধরিয়ে দেন, আর সেই জায়গাগুলো থেকে আমি আমাকে আরো বেশি শিক্ষিত করে তোলার চেষ্টা করব, জানার চেষ্টা করব, আরো বেশি নিজেকে রিফাইন করার চেষ্টা করব। একটু ভালো হওয়া যায় কিনা সেটার জন্য আমি কোনো চেষ্টা কম করবো না ইনশাআল্লাহ। আবার একটা প্রশ্ন কি ভাই, ইসরাফিল ত্রিশান স্যার, আপনার একটি লেকচারশিপ পাইনি, গ্রুপে পোস্ট দেওয়ার পরে উত্তর দিচ্ছে না, আপনার সাহায্য প্রার্থী। আপনাকে আমি যে ইমেল আইডি দিচ্ছি সেখানে আপনি ইমেল করেন ইসরাফিল,
মাস ফরওয়ার্ড কে দিয়েছেন, আমি তো আসলে মাস ফরওয়ার্ড বলতে পারি না, তারা কি করেছে না করেছে তারা বলতে পারবে। তারপরেও ঠিক আছে, আপনি আমাকে ইমেল করেন যে কোন শিটটা পান নাই, একটু আমাকে দয়া করে ইমেল করেন, ডিটেল দিয়ে একটু বুঝিয়ে দিয়েন যে কোনটা পান নাই, দেখি কি করা যায়। আমিও দরকার হলে মাস ফরওয়ার্ডের সাথে অনুরোধ করব, বা যদি সম্ভব হয় আমি আমার কাছ থেকে আপনাকে সফট কপি দিয়ে দেওয়া যায় কিনা সেটাও চিন্তা করে দেখবো। আপনি কাইন্ডলি আমাকে ইমেল করেন ভাই, আমার তরফ থেকে ইনশাল্লাহ সহযোগিতা থাকবে সবসময়। Sultan Faisal Sarifi Cadre is my first choice. I passed for both cadres. Faisal, I have gone through your all Viva classes. Viva classes. Please, sir, pray for me. 40 is my last wishes. May Allah. Definitely, Faisal, I do pray for you. Hopefully, inshallah, this time you will be selected for the Foreign Affairs Cadre. I do believe that when someone tries his best or her best with all the capability, Allah is there to help him or her also. Definitely, I do pray for you, and especially this is your last BCS. What I understand from your comment, so I do pray to the Allah that to my Lord, to my God, to Allah, that He definitely should give, or I do pray that He gives you the best life in future, or the best choice you like to have. He should give it to you. I do pray for you. Definitely, I do pray for you. Thank you, Sultan Faisal. And thanks for your prayer for me. So, okay, bhai. সবাই ভালো থাকেন, সবাই সময় ভালো কাটুক, আরো সামনে আপনাদের ভাইবা ভালো হোক। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।